ওকে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো জিবিপি সাসপেনশন, যে ব্যাপারগুলো হয়, আপনারা এটা নিয়ে অনেক বেশি কোশ্চেন করেছেন আমাকে, যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো আমি তো কিছু কথা বলেছিলাম সেশনগুলোতে, মূলত কি কি ব্যাপার নিয়ে আর কি জাস্ট আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি একটু একটা এক্সটেন্সিভ লেভেলের একটা রিসার্চ থেকে আমি এই কথাগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই, যে এখানে আসলে কি কি ইস্যু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে জিডিপি সাসপেনশনের জন্য। দেখেন, এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাড্রেস, জাস্ট এই যে পোস্ট বক্স অথবা মেইল স্টোর অথবা ভিজুয়াল অফিস এই জাতীয় যদি আপনি ফলস দেন, তাহলে কিন্তু এটা তো এক খুব কমন ব্যাপার। এই গুগল বিজনেস প্রোফাইল, এনএপি, মানে ন্যাপ অ্যাড্রেস, এই নেম অ্যাড্রেস এবং ফোন নম্বর, এই তিনটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। সো এই তিনটা শুধুমাত্র নামের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে কিওয়ার্ড ইউজ করা যাবে না। আপনার যে রিয়াল বিজনেস নেম, ডেফিনেটলি সেই রিয়াল বিজনেস নেমটাই দিবেন। অ্যাড্রেস যেন হুবহু রাইট অ্যাড্রেস হয়, এমন যেন না হয়। দেখেন, খুব স্ট্রং গুগল, তাদের তো নিজস্ব স্যাটেলাইট আছে, নিজস্ব ট্র্যাকিং সিস্টেম আছে। তারা কিন্তু বুঝতে পারে আমরা এমন এক জায়গায় দিয়ে দিলাম অ্যাড্রেস, উপর থেকে দেখা যাচ্ছে সেটা একটা রাস্তা অথবা বালুর মাঠ। হ্যাঁ, এখানে তো অফিস হওয়া সম্ভব না। সো এরকম যদি দেন আপনি, সাময়িকভাবে হয়তো বা আপনার বিজনেসটা দেখা যেতে পারে যে এটা ভেরিফাইড, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা রেস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা আছে, সাসপেনশন হওয়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল এই জিনিসটা। স্ট্রং একটা যদি আপনার অ্যাড্রেস ভিজিবিলিটিস না থাকে, তাহলে আপনি এই ব্যাপারটা একটু ইনশিওর করবেন আর কি। ওকে। রিপোর্ট অফ ভায়োলেন্স অন ইওর জিবিপি, এটা যদি অন্য কেউ রিপোর্ট করে, তার অর্থ কিন্তু এমন না যে দু চারজন আপনার বিরুদ্ধে রিপোর্ট করলো আপনার জিপিপি সাসপেন্ড হয়ে গেল। গুগল এখন আর ওভাবে কাজ করে না, কারণ মার্কেটে প্রচুর পরিমাণ কম্পিটিটর আছে। কম্পিটিটররা কিন্তু ফেক রিপোর্ট করতে পারে। তো রিপোর্ট করলে আপনার কাছে সাময়িক একটা ইয়ে থাকবে, ওরা পরে অডিট করে দেখবে যে আসলে এখানে রিয়েল অ্যাক্টিভিটি হয় কিনা, এবং হয়তোবা ভেরিফিকেশন চাইতে পারে, আবার নতুন করে ভিডিও ভেরিফিকেশন চাইতে পারে। হ্যাঁ, অথবা আবার হয়তোবা মেইল ভেরিফিকেশন চাইতে পারে, তবে মোস্ট প্রবাবলি ভিডিও ভেরিফিকেশন বেশি চায়, যদি সামহাও আপনার রিপোর্টের জন্য অ্যাকাউন্টটা সাসপেনশন হয় এবং তারপরে ওরা ভিডিও ভেরিফিকেশন চায়। যে যেহেতু আপনার নামে রিপোর্ট যে কেউ করতেছে কি বৃত্তান্ত, এটা তো ওরা ডিসক্লোজ করে না। ওদের কাছে শুধু রিপোর্ট জমা হলে ওরা আবার নতুন করে ভেরিফিকেশন চাইতে পারে। এইটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি একবার আপনার বিজনেস ভেরিফাই করছেন তার মানে আপনার বিজনেস আর ভেরিফাই করা লাগবে না, এটা কিন্তু ভুল কথা। বিজনেস আপনার, ওরা ওদের মন মর্জি মতো ভেরিফিকেশন চাইতে পারে। তারপর অ্যাসোসিয়েট অফ জিবিপি অ্যাকাউন্ট উইথ আদার, আচ্ছা, অন্য যে আহ, অন্য অন্য গুগল বিজনেস প্রোফাইলের সাথে অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে, অ্যাসোসিয়েশন জিবিপি অ্যাকাউন্ট উইথ আদার লিস্টিং। আহ এই ব্যাপারটা আমি ক্লিয়ার না যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। আদার লিস্টিং বলতে কি? আদার লিস্টিং যদি সেটা ইন্ডিভিজুয়াল বিজনেস হয়ে থাকে, সেটা তো কোনো সমস্যাই না। যে একই মেইলে তো অনেকগুলো গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সেটা কোনো সমস্যা না। আপনার এজ এ বিজনেস ওনার আপনার হাজারটা বিজনেস থাকতে পারে, হাজারটা বিজনেসের জন্য আপনার হাজারটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। কিন্তু এখানে কি বলছে আমি বুঝতে পারছি না। রিপোর্ট অফ রিভিউ গেটিং, আচ্ছা, আহ, আপনি যে ইয়াগুলো পাচ্ছেন, হচ্ছে যারা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এখানে যদি এক্সটেন্সিভ লেভেলের লো গ্রেড রিপোর্ট জমা হয়, অথবা রিপোর্টে যদি কেউ আপনার রিপোর্ট করে রিভিউতে যদি, তাহলে কিন্তু নট রিপোর্ট, সরি, রিভিউ লো গ্রেড মানে 1 স্টার, এরকম যদি বারবার রিভিউ হতে থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা প্রায়োরিটাইজের দিক থেকে কমে যায় গুগলের থেকে। সাইট হ্যাক, যদি হ্যাকিং হয়, হ্যাকিং হলে তো ভাই সবকিছুই, মানে যদি কোনো ম্যালওয়্যার থাকলে আপনার পিসিতে অথবা আপনার সিস্টেমে, সো এটা তো অন্য লেভেলের কথাবার্তা। এটা তো হলে স্বাভাবিকভাবেই সবকিছুই গায়েব হয়ে যাবে। প্রেজেন্সি অফ আদার প্রোফাইল ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাট দ্য সেম অ্যাড্রেস, ওকে। একই অ্যাড্রেসে যদি আদার আদার প্রোফাইল থাকে এবং একই ক্যাটাগরিতে, দেখেন এটা কিন্তু কমন ব্যাপার। যেমন মনে করেন বসুন্ধরায় আপনার একটা মোবাইলের শপ আছে, তো আপনার পাশেই তো একটা মোবাইলের শপ আছে, তার পাশে আরেকটা আছে, আপনার দুধারে দুটো মোবাইল শপ থাকতে পারে, সামনে একটা থাকতে পারে। তার মানে কি করবেন আপনি? ওখানে বিজনেস রেজিস্ট্রেশন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে তখন স্পেসিফিক দোকানের নাম্বার, ব্লক নাম্বার, এগুলোকে ইন ডিটেইল করে দিতে হয়। তখন আর এই ব্যাপারগুলো ঝামেলা হয় না, ঠিক আছে? তো এখানে এটাই বলা হচ্ছে, যেমন সেম নামে মাল্টিপল বিজনেস ক্রিয়েট করলে একই অ্যাড্রেসে যদি এরকম করেন, বদমাইশি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওরা
আপনি যদি এরকম চিন্তা করতে পারেন, তাই তো আমি দুটো প্রোফাইল ক্রিয়েট করব যেন দুটো ফোন নাম্বার দিয়ে যেন প্রচুর পরিমাণ কল আসে, এটা কিন্তু একটু রিস্কি ফ্যাক্টর হয়ে যায়, এটা করা যাবে না। যদি আলাদা অ্যাড্রেস থাকে ইটস ওকে। রিপোর্ট অফ ফেক রিভিউ অন ইউর জিবিপি, এটা সিম্পল ব্যাপার। ফেক রিভিউ যদি আসে সেটা কিওয়ার্ড স্টাফিং ইন জিবিপি বিজনেস নেম। কিওয়ার্ড স্টাফিং, স্টাফিং এই কথা পর্যন্ত যাওয়াই উচিত না আমি মনে করি। কিসের কিওয়ার্ড, কিসের কি? আপনার জিবিপি গুগল বিজনেস প্রোফাইলের নামটাই এনাফ, এর পিছনে আগে পিছনে কোনো কিওয়ার্ড লাগাবেন না। এটা হচ্ছে আমার কথা, এরা কি বলছে আমি জানি না। কোনো কিওয়ার্ড লাগাবেন না। প্রেজেন্সি অফ মাল্টিপল প্রোফাইল উইথ সেম ফোন নাম্বার, হ্যাঁ একই ফোন নাম্বার দিয়ে মাল্টিপল বিজনেস যদি আপনি ক্রিয়েট করেন। এখন কথা হচ্ছে এটাও কিন্তু একটু বিতর্কিত ব্যাপার। কেন বিতর্কিত ব্যাপার? যদি একটা জেনারেল ফোন নাম্বার একটা হটলাইন নাম্বার কিন্তু এক না। মনে করেন আপনি ডাচ বাংলা ব্যাংক অথবা কি হতে পারে বাংলাদেশে স্টারটেক, স্টারটেকের কিন্তু আলাদা কয়টা ব্রাঞ্চ আছে আমি জানি না, ওদের 7টা হয়তো প্রত্যেক বিভাগে বিভাগে একটা করে ব্রাঞ্চ আছে ওদের, কিন্তু ওদের হয়তো হটলাইন নাম্বার এক। তো ওরা কিন্তু গুগল বিজনেস প্রোফাইলে ডেফিনেটলি একই হটলাইন নাম্বার ইউজ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। ওইটা খুব সমস্যা হয় না, ঠিক আছে। তবে এই যে এখানে বলতেছে যদি জেনারেল বিজনেস হয় মাল্টিপল ফোন নাম্বার ইউজ করা উচিত না, কিন্তু এই কথাটা যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ নয় সব বিজনেসের ক্ষেত্রে। যেমন আপনি যদি মনে করেন ডাচ বাংলা ব্যাংক অথবা বড় বড় যেসব ব্যাংক, তাদের হাজারো ব্রাঞ্চ আছে বাংলাদেশে এবং সব জায়গায় হটলাইন নাম্বার একটাই দেওয়া, তো আপনি কি করবেন? তার মানে কি বিজনেস সাসপেন্ড হয়ে যাবে? না, এটা কিন্তু বিজনেসের ভ্যারিয়েশনের উপরে ডিপেন্ড করে এই জিনিস। গুগল এগুলো বুঝতে পারে যেটা একটা ব্যাংক অথবা এটা একটা বড় এক্সটেন্সিভ লেভেলের বিজনেস, তো এদের এটা হচ্ছে হটলাইন নাম্বার, ঠিক আছে। ব্যাপারগুলো হচ্ছে এটা। রিসিভিং টু মেনি বিজনেস রিভিউ টু ফাস্ট, মানে খুব দ্রুত যদি আপনি রিভিউ পান, গুগল রিভিউ পান গুগল বিজনেস প্রোফাইল, তাহলে এটাকে মনে হবে যে ওরা আপনি স্প্যামিং করতেছেন, রিভিউ টিভিউ কোথা থেকে কিনতেছেন, এই জন্য একটু স্লোলি কাজ করা উচিত। তবে হ্যাঁ, এটাও কিন্তু বিজনেসের ধরন অনুযায়ী হয়ে থাকে। যেমন আপনি যদি মনে করেন একটা রেস্টুরেন্ট ওনার, তো একটা রেস্টুরেন্টে কিন্তু ডেফিনেটলি প্রত্যেকদিন মিনিমাম 100 জন আসে, মিনিমাম বলছি। তো মিনিমাম 100 জন আসলে আপনি যদি তাদের কাছ থেকে রিভিউ চান, 10 জন 20 জন তো রিভিউ দিবে, দিবে না? দেওয়া উচিত। অথবা আপনি যদি তাদেরকে একটা গিফট আইটেম অ্যারেঞ্জ করেন, যে পেমেন্ট করার সময়, যেমন আমি আমার একটা ইউকে ক্লায়েন্টের আমি এরকম একটা পরামর্শ দিছিলাম, তারও রেস্টুরেন্ট বিজনেস, কাকতালীয় ভাবে সেম একটা চলে আসছে, এক্সাম্পল চলে আসে। তো আমি তাকে বলেছিলাম যে আমাকে রিভিউ কালেক্ট করে দিতে হবে প্রত্যেক মাসে 15 থেকে 25টা। তো খেপে গেছিল আমার উপরে। তারপরে আমি ওনাকে একটা বললাম যে আপনি আপনার যেখানে কাউন্টার আছে, আই মিন যেখানে বিলিং করা হয়, ওখানে জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করে দেন এবং বলে দেন অন চকলেট উইথ, মানে একটা চকলেট নেন আর একটা রিভিউ দেন, এরকম আর কি। তো উনি দুটো করেছিল, চকলেটের জন্য করেছিল ফর সিম্পল পার্সন, আর একটা ফ্যামিলি প্যাকের জন্য মনে হয় কোনো একটা কোল্ড ড্রিঙ্কস করেছিল, যে মানে 3 জন ব্যক্তি যদি একসাথে খায় এবং তারা যদি পেমেন্ট করে, তারা চাইলে ফ্যামিলি প্যাক হিসেবে একটা কোল্ড ড্রিঙ্কস নিতে পারে যদি একটা রিভিউ দেয়। তো মানে কাকতালীয় এক মাসেই উনি 417টা না কয়টা রিভিউ কালেক্ট করেছিল, তার ভিতরে কিছু রিভিউ আবার রিমুভ করে দিয়েছিল গুগল। কিন্তু দেখবেন রিভিউ রিমুভ করে দেয় জাস্ট ওই যে আনস্টেবল রিভিউ, জাস্ট নাইস, ওয়াও, বিউটিফুল, এই ধরনের বেকার রিভিউ গুলো গুগল রিমুভ করে দেয়। সো এটা গুগল বুঝতে পারে কোনটা স্প্যামিং রিভিউ। এই জন্য আপনি যদি খুব এক্সটেন্সিভ লেভেলে যদি মনে করেন আপনি এরোপ্লেনের পার্টস বিক্রি করেন, এত বছরে একটা বিক্রি করলেই হয়েছে, তো বিজনেসের ক্ষেত্রে এই রিভিউ গুলো কম বেশি হয়ে যায়। আপনি যদি রেস্টুরেন্ট ওনার হন, প্রত্যেকদিন যদি 20টা রিভিউ আসে, এটা কিন্তু কোনো মানে আহামরি ব্যাপার না। আসতেই পারে একটা রেস্টুরেন্টের প্রত্যেকদিন 20 জন কাস্টমার, 100 150 200 জন কাস্টমার আসে। তো যদি আপনি এরকম যদি এরকম এরোপ্লেনের পার্টস বিক্রি করেন, প্রত্যেকদিন 20টা কাস্টমার আসলে কিন্তু মানুষ বলবে কি ব্যাপার, এরোপ্লেন তো দেখি চানাচুর বাজার থেকে বেশি বিক্রি হচ্ছে দেশে। আচ্ছা, প্রোফাইল উইথ সেম অ্যাড্রেস ফোন মার্ক অ্যাজ এ পার্মানেন্টলি ক্লোজ। প্রোফাইল উইথ সেম অ্যাড্রেস অথবা ফোন মার্ক, সেম অ্যাড্রেস যদি মাল্টিপল প্রোফাইল হয় তাহলে কিন্তু গুগল পার্মানেন্টলি ক্লোজ করে দেবে, ওটা কিন্তু আর রিভিউ করার সুযোগ পাবেন না। হাইডিং রিমুভ দ্য জিবিপি অ্যাড্রেস, হ্যাঁ ওই যে অ্যাড্রেস আমরা অনেক সময় আনভিজিবল করে রাখি না, এটাও কিন্তু একটা এফেক্ট। এর জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, এটা হাইড করা যাবে না অথবা রিমুভ করা যাবে না। প্রথমে এরকম হয়, দেখেন আমি নিজেও করছি, যে অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করার পরে ক্লায়েন্ট আমাকে বলছে ভাই আমি রিভিউটা ডিসপ্লে করতে চাচ্ছি না, সরি অ্যাড্রেসটা ডিসপ্লে করতে চাচ্ছি না, তুমি অ্যাড্রেসটা ওখানে হাইড করে দাও।
সো অ্যাড্রেস রিমুভ করার পরে অ্যাকাউন্ট অনেক সময় ডিস্টার্ব করেছে, ওরা আবার ভেরিফিকেশন নিয়েছে, তো ওদেরকে আবার অ্যাড্রেস, যদি ইউএস এর বিজনেস গুলোতে খুব একটা প্রবলেম হয় না আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। দুবাইয়ের বিজনেস গুগল বিজনেস প্রোফাইলে খুব বেশি প্রবলেম হয়, আমি কেন জানি না, আমার মনে হয় ওখানে বিজনেস ঠাসা ঠাসা, এই জন্য গুগল খুব ডিস্টার্ব করে। কিন্তু ইউএস এর বিজনেসে আমার লাইফে খুব কোনো প্রবলেম হয়নি। আমার লাইফে একটা বিজনেসে প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে দুবাই, সরি ওটা কি বলে, কানাডা। কানাডার একটা বিজনেস, সেটাও এরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। ওই বিজনেসটা বারবার সাসপেন্ড হয়ে যেত, কিন্তু ওই যে পার্টনার ছিল আমার, মানে যার বিজনেস, ও খুব স্মার্ট, ওগুলো এইগুলো সে আবার রিভিউ মানে ভেরিফাই করে আনতো। মানে এর একটা কারণও খুঁজে বের করেছিলাম, ওখানে কিছু মানে বাজে মার্কেটিং মেথোডোলজি ছিল। এনিওয়ে, সেটা নিয়ে পরে একদিন কথা বলা যাবে। তবে দুবাইয়ের বিজনেসে আমি, আমার লাইফে খুব ভোগান্তি হয়েছে। দুবাইয়ের বিজনেস খালি সাসপেন্ড হয়ে যায়, এর একটাই কারণ যে ওখানে এসে একদম মনে করেন মাথার উপরে বিজনেস, মাথার উপরে মাথা, এরকম একটা অবস্থা। এটা তো সবাই জানেন, দুবাই একটা পুরো বিশাল বড় বিজনেস হাব। মিসম্যাচ অ্যাড্রেস অন গুগল জিপিপি ল্যান্ডিং পেজ। আচ্ছা, মানে গুগল বিজনেস প্রোফাইলে একরকম অ্যাড্রেস দিয়ে রাখছেন, আর ওয়েবসাইটে দিয়ে রাখছেন তার ল্যান্ডিং পেজে অন্যরকম অ্যাড্রেস। এটা কিন্তু গুগল ভাই ট্র্যাক করতে পারে, সবই তো গুগল ট্র্যাক করে। গুগল তো স্পাইডার, গুগলের যে ক্রলার, ও তো আর চা বিড়ি খাইতে বসে নেই, এগুলো করতে কাজই তো তার। ইনকারেক্টলি প্যাক ম্যাপ মার্ক ইন জিপিপি, ইনকারেক্টলি প্লেস ম্যাপ, আচ্ছা, ইনকারেক্টলি প্লেস যদি করেন, ওই যে ম্যাপের অ্যাড্রেস যদি ইনকারেক্টলি প্লেস করেন, তাহলে কিন্তু ওই যে ব্যাপারটা যেটা বলি আমি, গাড়িতে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে, যে গাড়ি খালের মধ্যে পড়লো, এরকম মাঝে মাঝে চটকদার কিছু হেডলাইন আসে পেপার পত্রিকায়, আপনারা দেখছেন। ক্যাটাগরি কনফিউজিং। ওকে, ক্যাটাগরি কনফিউজিং খুব সিম্পল ব্যাপার, যদি যে ক্যাটাগরি দিচ্ছেন যে দেখে আপনার বিজনেসটা রিপ্রেজেন্ট করে না, ক্যাটাগরি একরকম, আপনার বিজনেস অন্যরকম। এটাকে একটা প্রধান কারণ হিসেবে, ক্যাটাগরি খুব মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং এর জন্য। প্রথম হচ্ছে নাম, মানে এই যে এনএপি এর সাথে ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি এখানে এনএপিসি দেওয়া উচিত ছিল, এনএপিসি। ক্যাটাগরিটা গুগল বিজনেস প্রোফাইলে র্যাঙ্কিং এর জন্য এতটাই ইম্পর্টেন্ট, মানে সিটা এর ভিতরে দেওয়া উচিত ছিল। সি ফর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বিজনেস। ইনকারেক্টলি প্রাইমারি ক্যাটাগরি, আচ্ছা এটা তো কথাই রাখে না, দুটো সেমই কথা। লিস্টিং 800 নাম্বার অ্যাজ দ্য ওনলি ফোন নাম্বার ইন জিবিপি, as the only phone number in GBP, এটা কি? listing 800 number as the only phone number in GBP, এটা বুঝতে পারছি না এটা কি বলতেছে। ওকে, absence of crawl map on website, crawlable absence of crawlable map on website। আচ্ছা, এখানে মনে হচ্ছে যে ওয়েবসাইট যেটা আপনি ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতেছেন, আমি এটা, মানে এটা সংক্ষেপ ফর্মে লেখা, তো এর যদি ডেসক্রিপশনটা পড়তাম তাহলে বেটার বুঝতে পারতাম। অ্যাবসেন্স অফ ক্রাউলেবল ম্যাপ অন ওয়েবসাইট, এটা মনে হচ্ছে যে আপনার যে ল্যান্ডিং পেজ গুগল বিজনেস প্রোফাইলের সাথে, সেই ল্যান্ডিং পেজটা যদি আপনার ডিইন্ডেক্স করা থাকে, এরকম মানে ক্রল করতে না থাকে, এটাই হচ্ছে ক্রল না করার জন্য গুগলকে আপনি রোবট টিএক্সটি দিয়ে বন্ধ করে দিতে পারেন ওই পেজটাকে, অথবা ওভারঅল ওয়েবসাইটের রোবট টিএক্সটি দিয়ে বন্ধ করা থাকতে পারে, অথবা পার্টিকুলার পেজে তো আমরা ইউএস দিয়েও দেখেছি কিভাবে যে মানে ইন্ডেক্সের জন্য বন্ধ করে রাখা হয়। মিসম্যাচ ন্যাপ, এই ন্যাপের যদি মিসম্যাচ করে, তো আগেই পড়ছি। ট্র্যাকিং ফোন নাম্বার অ্যাক্রস ডাটা ইকোসিস্টেম, তারপর হচ্ছে ইনকমপ্লিট বা মিসিং ডাটা অন দ্য প্রাইমারি ডাটা সোর্স। প্রাইমারি ডাটা সোর্স বলতে কি বোঝাচ্ছে আমি জানি না, এখানে প্রাইমারি ডাটা সোর্স বলতে ল্যান্ডিং পেজটাই তো হওয়া উচিত একটা বিজনেসের প্রাইমারি ডাটা সোর্স, তাই না? ওখান থেকে হয়তো বা যদি মিসিং অথবা ইনকমপ্লিট ডেটা থাকে, সেটাই আর কি। অনেক সময় জাস্ট একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখে, কিন্তু ওখানে কোনো কন্টেন্ট থাকে না, জাস্ট এরকম। প্রেজেন্সি অফ স্টক ফটো অন দ্য প্রোফাইল, এই যে দেখেন, এই কথাটা আমি বারবার কিন্তু বলছিলাম আপনাকে, প্রেজেন্সি অফ স্টক ফটো অন দ্য প্রোফাইল। আমরা কি করি গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং করার জন্য, ওই যে স্টক ফটো মানে কি, ওই যে যেসব জায়গায় ফ্রি ফটো দেয়, আনস্প্লাশ, পিকজেলস, এইসব জায়গাতে যে ফ্রি ফটোগুলো দেয়, সেই ফটোগুলো ডাউনলোড করে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় গুগল বিজনেস প্রোফাইলে আপলোড দিয়ে থাকি। তো আমি সবাইকে বলেছিলাম যে কিছু কিছু বিজনেসে আমরা ফটো ক্লায়েন্টের কাছ থেকেও পাই না, সেক্ষেত্রে এতটাই এডিট করবেন, সেগুলো কাট সাট করবেন যেন গুগল বুঝতে না পারে। গুগল বুঝতে পারবে না এটা হতে পারে না, বুঝতে পারছেন? গুগল বুঝতে পারবে না, এটা হতে পারে না। খুবই স্মার্ট ওদের স্ক্যানিং সিস্টেম, তবুও এক্সটেন্সিভ লেভেলের এই কাজটা করার চেষ্টা করবেন। প্রয়োজনে ফটো দিবেন না, তাও বেটার, কিন্তু স্টক ইমেজ ডিরেক্টলি যেন ইউজ করবেন না।
অ্যাবসেন্স এবং একই সাথে যে ইমেজের ভিতরে আপনি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করবেন না। আমার খুব একটা বাজে এক্সপিরিয়েন্স আছে ওই কানাডার বিজনেসের সাথে, যেটা খুব ডিস্টার্ব করতো। ক্লায়েন্ট কি বলছে, প্রত্যেক ইমেজের ফুটারে একটা এরকম একটা বার ক্রিয়েট করতে, সেই বারের ভিতরে তার এখানে লোগো থাকবে, এখানে ফোন নাম্বার থাকবে, দুইটা ফোন নাম্বার ছিল এবং দুইটা ইমেল অ্যাড্রেস ছিল, এবং এখানে ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে। তার ছিল এরকম একটা ডিজাইন প্রত্যেকটা ছবিতে। এই ডিজাইন অনুযায়ী আমি তাকে বলেছিলাম যে না, এটা শেয়ার করা যাবে না, কিন্তু সে আমার কথা শুনতো না এবং তার বিজনেস বারবার রেস্ট্রিক্ট হয়ে যেত। সে এই ধরনের ছবি ইউজ করতো। এনিওয়ে, তারপরে নিষেধ করার পরে শেয়ার করতো না এটা। তো অ্যাবসেন্স অফ ন্যাপ, কি অ্যাবসেন্স অফ ক্রাউলেবল ন্যাপ অন জিবিপি ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা তো আমরা এখানেই আলোচনা করলাম মনে হয়। এই যে ক্রাউলেবল ন্যাপ অন ওয়েবসাইট, একই ব্যাপার মনে হচ্ছে, দুটো একই ব্যাপার। মানে আলাদা আলাদা করে লেখে, একটু নাটক বেশি করে, মানে সিরিয়াল বাড়ানোর জন্য। প্রেজেন্স অফ থার্ড পার্টি রিভিউ ইন স্কিমা জাসন অন ওয়েবসাইট। এই যে থার্ড পার্টি যদি রিভিউ নেন আপনি আপনার ওয়েবসাইটে, এটা কি হয়, আমরা ওয়েবসাইটে ম্যানুপুলেট করে এই যে আপনার স্কিমা মার্কআপ করে রিভিউ বাড়াই। অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজে কোনো রিভিউ নেই, কিন্তু আমরা স্কিমা মার্কআপ করে ওখানে লিখে দিচ্ছি যে 500 রিভিউ। এটা কিন্তু একটা মোস্ট বাজে একটা ব্যাপার, তাই না? এর সাথে যদি গুগল বিজনেস প্রোফাইল অ্যাটাচ থাকে, আপনার গুগল বিজনেস প্রোফাইলে একটাও রিভিউ নেই, কিন্তু ওয়েবসাইটে আপনি মেটাডাটা দিয়ে দেখাচ্ছেন, স্কিমা মেটাডাটা দিয়ে যে আপনার ওয়েবসাইটে 500 রিভিউ, এটা আপনার বিজনেসে খুবই ইফেক্ট করে। গুগল এগুলোকে বিশ্বাস করবে না তখন আপনাকে। কিওয়ার্ড স্টাফিং ইন টাইটেল ট্যাগ অফ জিবিপি ল্যান্ডিং পেজ, এটা মানে অন পেজ এসইও চলে যাচ্ছে, ওয়েবসাইট অন পেজ এসইও, এটা তো করাই যাবে না। কোয়ান্টিটি অফ নেগেটিভ গুগল রিভিউ অ্যাট্রিবিউট, কোয়ান্টিটি, হ্যাঁ, গুগল নেগেটিভ, এটা তো প্রথমেই আমরা মনে হয় কোথায় একটা আলোচনা করছি এখানে, যে লো লেভেল যে রিভিউ মানে 1 স্টার 2 স্টার এগুলো থাকা যাবে না এর কোয়ান্টিটি। নো আওয়ার্স অপারেশন অন জিবিপি, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, নো আওয়ার। আপনি গুগল বিজনেস প্রোফাইলে যদি কোনো আওয়ার মেনশন না করেন, তাহলে এটা আপনার বিজনেসের যে ওই যে আমরা প্রক্সিমিটিতে আলোচনা করেছিলাম না, গুগল ডিস্টেন্স যেটা, এবং আমরা যে আরো একটা প্রমিনেন্সের কথা বলেছিলাম, যে আপনার বিজনেসটা এই মুহূর্তে কি বিহেভ করতেছে, যে কি বলে যে কপি শপ ওপেন নাও, রাত 11টার সময় আপনি দিচ্ছেন, তো 11টার সময় কোন বিজনেস খোলা আছে সেটা কিন্তু আপনি ওই যে বিজনেস আওয়ার, ওপেনিং আওয়ার টাওয়ার আছে না, যে ওখানে কত ঘন্টা কখন কখন কয়টা থেকে কয়টা বিজনেস খোলা থাকে, ওইটা দিলে কিন্তু গুগল তখন আপনার রিলেভেন্সি ম্যানেজ করে আপনার বিজনেসটাকে র্যাঙ্কিং করবে, যে আপনি যে কি লিখে সার্চ দিচ্ছেন, যে কপি শপ ওপেন, কপেন শপ ওপেন নাও, তার মানে রাত 12টার সময় যদি আপনি লিখে সার্চ দেন কপি শপ ওপেন নাও, আপনার পাশেই মানে মনে করেন 3 ফিট দূরত্বেই যদি একটা কপি শপ থাকে যেটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু ওটা কখনোই র্যাঙ্কিং করবে না। আপনার সাথে কোন বিজনেসটা র্যাঙ্কিং করবে, এই মুহূর্তে আপনার নিকটবর্তী যে বিজনেসটা খোলা আছে রাত 12টার সময়, সেই বিজনেসটাই র্যাঙ্কিং করবে। কারণ কি, ওখানে আপনার রিলেভেন্সি মেনটেন্স করে তার কি ওটা র্যাঙ্কিং করবে। সো মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। তারপর নেগেটিভ সেন্টিমেন্ট ইন গুগল রিভিউ, এটা কি মানে গুগল রিভিউ মানে নট এই যে আপনার নিউমেরিক নাম্বার কত সংখ্যা না, মানে রিভিউর ভিতরে কি বলতেছে। অনেকেই বলে না 5 স্টার দিয়ে যায়, কিন্তু তারা বলে এরকম রিভিউ দিয়ে যায় যে হ্যাঁ প্রোডাক্ট গুলো সব ভালো, কিন্তু এটা আরো বেটার কোয়ালিটি করা যেত, প্রাইসের সাথে আমি সন্তুষ্ট না, কিন্তু ওভারঅল তাদের বিহেভিয়ারে আমি সন্তুষ্ট। এটা কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভ রিভিউ, আপনি চিন্তা করে দেখেন, সে কিন্তু আপনাকে গুড স্যাটিসফাই হয়নি, সামহাও সে আপনাকে 5 স্টার দিয়েছে, কিন্তু গুগল এগুলো কিন্তু রিড করে। হ্যাঁ, সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করে যে এখানে ইউজার সেন্টিমেন্টটা কি, মানে এটাকে বলা যায় ইউজার বিহেভিয়ার, মানে তার ইন্টারনাল বিহেভিয়ার যেটা। নেগেটিভ সেন্টিমেন্ট ইন থার্ড পার্টি রিভিউ, থার্ড পার্টি রিভিউ আবার কি জিনিস এখানে? গুগল রিভিউ এক জিনিস, থার্ড পার্টি রিভিউ বলতে আপনার ওয়েবসাইটে মনে হচ্ছে, থার্ড সাইট বলতে, ও আচ্ছা, এর থার্ড পার্টি রিভিউ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, ওটা হচ্ছে এরকম যে আপনি যখন আপনার বিজনেসটা আরো আদার্স প্রপার্টিতে লিস্টিং করে না, যেমন ইয়েলপ হতে পারে, ইয়েলো পেজ হতে পারে, আরো যেসব ন্যাপ সাইটেশন করতেছে না, এখানে রিভিউ গুলো কিন্তু কাউন্ট হয়। ক্লিয়ার? এখানকার রিভিউ গুলো ডেফিনেটলি কাউন্ট হয়। এই থার্ড পার্টি রিভিউ বলতে এটাই বোঝানো হচ্ছে যে আদার্স যে লিস্টিং সাইট গুলোতে আপনি ন্যাপ সাইটেশন করতেছেন, সেগুলো লো নিউমেরিক রেটিং অফ গুগল রিভিউ, সবাই জানেন 1 2 রেটিং হলে এটা বারবার মনে হয় এইসব ব্যাপার নিয়ে এরা কথা বলছে ঘুরায় বেচায়। তারপর নো ওনার রেসপন্স টু এনি রিভিউ, নো ওনার রেসপন্স, আপনি যদি কোনো রিভিউতে রেসপন্স না করেন সেটাও একটা সাসপেনশন ইস্যু হিসেবে কাইন্ড করে। তার মনে করে যে আপনি মনে হয় একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছেন, শুধু মানুষ রিভিউ দিচ্ছে, আপনি কোনো রেসপন্ড করেন না, তার মানে কি আপনি কাস্টমারের সাথে এনাফ এঙ্গেজ করেন না, সেটা আপনার একটা অপরাধ।
সো এখানে যে 30টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই নট মানে রিস্ক ফ্যাক্টর আছে যেটা কিনা আপনার গুগল বিজনেস প্রোফাইল সাসপেনশন হতে পারে। তো আমার পরামর্শ তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে 1 নম্বর অ্যাড্রেস, তারপর হচ্ছে নেম কোথায় আছে আমি জানি না, তারপর টু মেনি রিভিউ, তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, এই যে এইটা কিওয়ার্ড স্টাফিং করা, ফেক রিভিউ, সেম ক্যাটাগরি অ্যান্ড সেম অ্যাড্রেস, এই একটা ব্যাপার। দেন রিপোর্ট টিপোর্ট এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ গুগল এখন খুব স্মার্ট, রিপোর্ট করলেই বিজনেস ইয়ে করে দেয় না। হ্যাক ট্যাগ এইসব তো আলাদা ব্যাপার, হ্যাক হলে তো আপনার সব যাবে। এই একটা ব্যাপার। তারপর হচ্ছে হেডিং রিমুভাল, জিবিপি অ্যাড্রেস, এটা নট মিস কারেক্ট, ইংলিশ প্রাইমারি ক্যাটাগরি ইনকারেক্ট এটা। দেন এটা তো অবশ্যই মিসম্যাচ, এই দুইটাই। স্টক ইমেজ এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। থার্ড পার্টি এটাও ইম্পর্টেন্ট। কিওয়ার্ড স্ট্যাফিং এটা তো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আর বলতে চাচ্ছি না, ওয়েবসাইট যা কি করবেন কি না। রিভিউ এটা এইখানে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। নেগেটিভ এই সবগুলোই ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রায়োরিটাইজ দিয়ে আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। NAP প্লাস ক্যাটাগরি, এই যে NAPC, আমার কথা হচ্ছে NAPC, সি ফর ক্যাটাগরি, নাম অ্যাড্রেস ফোন নাম্বার ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে। এই 4টা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন গুগল বিজনেস প্রোফাইলের জন্য, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে কথা হবে। আমি চেষ্টা করব লাইভে আসার জন্য। কিছু কোশ্চেন আছে আমার কাছে, যেমন আপওয়ার্কের প্রপোজাল কিভাবে লিখবেন, স্কিমা মার্কআপ কিভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং কিভাবে করবেন। আমি ভাবছি এগুলো দিয়ে কি এরকম রেকর্ড ভিডিও করব নাকি লাইভে আসব। আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে। স্কিমা মার্কআপ নিয়ে অনেকেই বুঝতে পারছেন না, অসুবিধা হচ্ছে আপওয়ার্কের প্রপোজাল কিভাবে লেখা যায়, এবং আপনারা যে কন্টেন্ট গুলা, এই যে যে রেগুলার পোস্ট করবেন অথবা প্রোফাইল অপটিমাইজেশন করবেন, যে কন্টেন্ট গুলো এগুলো কি চ্যাট জিপিটি দিয়ে লিখলে হবে কি না হবে, অথবা চ্যাট জিপিটি দিয়ে যদিও লেখেন সেটা কিভাবে লেখা উচিত, এরকম আমি এই 3টা জিনিস নোট ডাউন করে রেখেছি। কন্টেন্ট তৈরি করব, তো আপনারা একটু কমেন্ট করবেন, লাইভে এসে আলোচনা করলে বেটার হবে অথবা এরকমই রেকর্ড ভিডিও দিলে বেটার হবে। ধন্যবাদ সবাইকে।